আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব থিম লেখার সবচেয়ে সহজ এবং সবচেয়ে সেরা টেকনিক। সো আজকের ক্লাসে আমরা থিম কিভাবে লিখতে হয় বা থিম তুমি কিভাবে পড়ে নিজ থেকে থিম কিভাবে বানিয়ে লিখবে, এই সবকিছু জিনিস নিজের ভাষায় কিভাবে ডেসক্রাইব করতে হয়, সবকিছু জিনিস ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা শেষ করব। সো সেই সাথে আমাদের এইচএসসি পরীক্ষার জন্য যতগুলো ইম্পর্টেন্ট থিম আছে বা পোয়েমের থিম লিখতে হয়, সবগুলো ইম্পর্টেন্ট পোয়েমের থিম আজকের ক্লাসে আমরা দেখব, যেখানে আমরা একদম থিমগুলো পড়ে নিব। সেই তার আগে আমরা জানবো যে একটা থিম লিখার কি কি নিয়ম বা থিম কি, এই সবগুলো জিনিস আমরা জানার চেষ্টা করব। ওকে, সো সবার শুরুতে আমরা থিম লেখার আগে বা থিম বোঝার আগে আমরা একটু দেখার চেষ্টা করব থিম ব্যাপারটা আসলে কি। ঠিক আছে? সো থিম হচ্ছে কোনো কবিতা, গল্প অথবা গদ্যের মূল ভাব অথবা কেন্দ্রীয় বার্তা। কেন্দ্রীয় বার্তা বলতে কি বোঝায়? কেন্দ্রীয় বার্তা বলতে বোঝায় ওই এখানে আসলে কি বোঝাচ্ছে? কোনো কিছুতে আসলে এখানে কি বোঝানো হচ্ছে, এই জিনিসটাই হচ্ছে থিম। ওকে? সো মানে মেইন কি ব্যাপারটা আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে এখানে, সেই ব্যাপারটাই হচ্ছে আমার থিম। তারপরে দেখো লেখক আসলে কি বলতে চেয়েছেন, মেইনলি কোন বিষয়টাই এখানে লেখক বোঝাতে চেয়েছেন, মেইন ব্যাপারটা বিষয়টা আসলে কি? এটা হচ্ছে আল্টিমেটলি থিম। ওকে? তো দেখো এটা হচ্ছে মেইন মূল বক্তব্য অথবা প্রধান শিক্ষা। তারপরে ধরো লেখকের উদ্দেশ্য, মানে এই যে যে লেখাটা লিখছে সেটার উদ্দেশ্য। এরপর আমাদের গভীর বার্তা, মানে এটার মেইন ডিপ ইয়াটা কি। ওকে, এই জিনিসটা। তারপর ভাই দেখো যেটা সেটা হচ্ছে থিম হচ্ছে সামারি না। ওকে, থিম কি না, থিম হচ্ছে সামারি না। আমরা অনেকে থিম এবং সামারির মধ্যে কি করে ফেলি, কনফিউজড হয়ে যায়। সো থিম হচ্ছে মেইনলি, সামারি হচ্ছে পুরো একটা ঘটনার যে তোমার সংক্ষিপ্ত বর্ণনা, পুরো ঘটনার সংক্ষিপ্ত বর্ণনাটা হচ্ছে সামারি। আর থিম হচ্ছে কোনো একটা লেখার মেইন বক্তব্যটা আসলে কি, মূল বক্তব্যটা বা লেখার আসল শিক্ষা বা মূল ভাবটা কি, এই জিনিসটা হচ্ছে আমার থিম। ওকে, তারপরে দেখো অনেকের মনে একটা প্রশ্ন থাকে বা তোমাদের অনেকের মধ্যে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে, ভাইয়া থিম কয় পৃষ্ঠা লিখতে, কয় লাইন লিখতে হবে? ঠিক আছে, সো থিম লেখার এরকম কোনো বিষয় না, বাট আমরা চেষ্টা করব থিম 4 থেকে 5 লাইন। ঠিক আছে, 4 থেকে 4, 4, 4, 5 অথবা 6। ঠিক আছে, আবার কিছু কিছু থিম আছে যেগুলো 2 থেকে 3 লাইনের মধ্যে শেষ করতে পারলে ভালো, মানে যেগুলো পোয়েম অনেক ছোট। হ্যাঁ, ওইগুলো 2 থেকে 3 লাইনের মধ্যে শেষ করার চেষ্টা করব। বাট মোস্টলি আমাদের যেটা সেটা হচ্ছে 2 থেকে 3 লাইনের, সরি, 4 থেকে 5, 6 এভাবে আমরা লিখতে পারি। এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। ওকে, বাট যেগুলো একটু ছোট সেখানে আমরা চেষ্টা করব একটু মানে যে পয়েন্টগুলো ছোট সেখানে একটু ছোট লেখার জন্য। ওকে, অপ্রয়োজনীয় কোনো বড় লেখা আমরা লিখবো না এখানে। তারপর পরিষ্কার এবং গোছানো লেখা। একদম আমরা যখন থিম লিখবো কোনো ওভার রাইটিং করা যাবে না, মানে কাটাছেঁড়া করা যাবে না। কেমন? তারপরে দেখো ভাইয়া, সেটা হচ্ছে কিভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যাবে, থিম কিভাবে লিখলে আমি ভালো নাম্বার পাবো। ওকে, সো প্রথম বিষয়টা হচ্ছে আমরা থিমটা আসলে কি সম্পর্কে বলা হয়েছে, এই জিনিসটা দিয়ে আমরা কি করব, পরিচয় দিয়ে শুরু করব। যেমন পোয়েম অথবা স্টোরির নাম অথবা লেখকের নাম আমরা লিখব। যেমন দ্য পোয়েম ড্রিমস বাই ল্যাংস্টন হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ ড্রিমস ইন লাইফ। হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ ড্রিমস ইন লাইফ, এই জিনিসটা মানে মেইন পরিচয়টা দাও। পোয়েমটাতে আসলে কি বোঝাতে চেয়েছেন, লেখক কি বোঝাতে চেয়েছেন, কোন মেসেজটা দিতে চেয়েছেন, সেই জিনিসটাকে তুমি স্পেসিফিক করে দেবে। তখন লেখক, যিনি তোমার খাতাটা ইভালুয়েট করবে, তিনি আরে এই তো খুব ভালো বুঝতে পারছে পোয়েমটা। ওকে, তো এই যে আমরা পোয়েমের ইয়াগুলা পড়বো। তারপরে দেখো মূল ভাব ব্যাখ্যা করবো, মানে 2 থেকে 3 লাইনের মধ্যে আমরা ব্যাখ্যা করব। দেখো লেখার প্রধান মেসেজটা কি, এই জিনিসটা আমরা ডিফাইন করে দিব লেখার মধ্যে। তারপর লেখক কি বোঝাতে চেয়েছেন, এই মূল ভাব বলতে এটা বোঝায়। এরপর উপসংহার। উপসংহার বলতে শেষ লাইনে আমরা একটু জাস্ট ওই যে উপসংহারের স্টাইলে দিয়ে দিব আর কি। মানে লেখক মেইনলি এক বাক্যের মধ্যে লেখক কি বোঝাতে চেয়েছেন বা কি হয়েছে, এই জিনিসটা আমরা লাস্টের মধ্যে দিয়ে দেবো। দেখো, দাস দ্য পোয়েম টিচেস টু হুড ফাস্ট টু আওয়ার ড্রিমস, আমাদের স্বপ্নকে আঁকড়ে ধরতে শিখিয়েছেন, এই জিনিসগুলো। ওকে, তো এখন যেটা জানবো সেটা হচ্ছে আমরা আসলে কিভাবে থিম নিজেরা লিখব, নিজেরা কিভাবে একটা পোয়েম পড়ে সে পোয়েম থেকে থিমটা বের করে নিয়ে আসবো। হ্যাঁ, দেখো তাহলে প্রথমে আমরা লেখাটা, মানে যে লেখাটা থাকবে সেটা খুব মন দিয়ে পড়বো, পোয়েমটা বোঝার চেষ্টা করব। তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে লেখক কি বলতে চেয়েছেন,
হ্যাঁ, তারপর হচ্ছে ধরো এই লেখার মূল শিক্ষাটা আসলে কি সেটা নিজে ফাইন্ডিংস নেয়ার চেষ্টা করব, নিজে বোঝার চেষ্টা করব। তারপরে বারবার যে আইডিয়া আসছে সেটা হচ্ছে থিম, টাইটেল থেকে ক্লু পাওয়া যায়। অনেক সময় টাইটেল থেকেও কি পাওয়া যায়? ক্লু পাওয়া যায়। ওকে? এক লাইনে নিজের ভাষায় বলার চেষ্টা করব। সেটা হচ্ছে আমার থিমের বেস। বেসটা কি থিম? মানে হচ্ছে তুমি মানে ধরো আমরা যখন পোয়েম পড়ব, তোমরা অলরেডি আমাদের থিম মানে যতগুলা পোয়েম আছে ইম্পোর্টেন্ট সবগুলা পোয়েমের কিন্তু আমাদের ক্লাস অলরেডি ইউটিউবে আপলোড করা আছে। হ্যাঁ? এবার দেখো। এরপর হচ্ছে ভাইয়া যেসব ভুল আমরা করব না, কারণ ওই ভুলগুলো করলে কিন্তু থিমে নাম্বার কম পাওয়া যাবে। সেটা হচ্ছে পুরো গল্প আমরা লিখে দিব না বা পুরো ইয়াটা তো হচ্ছে কবিতার লাইন আমরা কপি করব না। তারপর হচ্ছে খুব বড় করেও লিখব না। এরপর হচ্ছে অপ্রাসঙ্গিক কোনো কথাও যোগ করব না এবং গ্রামাটিক্যাল আমরা ভুল কম করার চেষ্টা করব। ভুল তো হয়ে গেলে সেটাতে না মানে করার কিছু নাই। বাট আমরা চেষ্টা করব ভুল করা যাবে না। হ্যাঁ? এই জায়গাটায়। আচ্ছা, এবার দেখো। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সবগুলা পোয়েমের থিমটা আসলে পড়ার চেষ্টা করব। জাস্ট থিম। হ্যাঁ? জাস্ট থিমটা পড়ার চেষ্টা করব। দেখো, ১ম এ যে পোয়েমটা সে আসে সেটা হচ্ছে 'I died for beauty', যেটা ইউনিট 2 লেসন 1। 'I died for beauty' ইউনিট 2 লেসন 1 এর যে থিম সেটা হচ্ছে দেখো এই পোয়েমের মধ্যে আসলে কবি কি বোঝাতে চাইছে। দেখো বলতেছে, "The poem 'I died for beauty' expresses the close relationship between truth and beauty"। মানে হচ্ছে সত্য এবং সৌন্দর্যের মধ্যে হচ্ছে কবি কি বোঝাতে চেয়েছেন? একটা যে সম্পর্ক, সেই জিনিসটা এখানে বোঝাতে চাইছে। তারপর বলতেছে, দ্য স্পিকার হু ডাইড ফর বিউটি, যে এই পোয়েমের মধ্যে যে স্পিকার যে সত্যের জন্য মারা গিয়েছে, মিটস অ্যানাদার হু ডাইড ফর ট্রুথ, আরেকজনকে হচ্ছে সে আরেকজনের সাথে হচ্ছে সে সাক্ষাৎ করেছে অথবা তার দেখা হয়েছে, যে হু ডাইড ফর ট্রুথ, যে হচ্ছে সত্যের জন্য মারা গিয়েছে। অ্যান্ড রিয়েলাইজেস দ্যাট, এবং বুঝতে পারে, বোথ আর এসেনশিয়ালি সেম, এসেনশিয়ালি দ্য সেম, অর্থাৎ সত্য এবং সৌন্দর্য দুইটাই হচ্ছে গুরুত্বপূর্ণভাবে একই। ওকে? তারপর বলতেছে কি দেখো ভাইয়া, দ্য পয়েট সাজেস্ট দ্যাট ট্রুথ অ্যান্ড বিউটি আর ডিপলি কানেক্টেড অ্যান্ড ইকুয়ালি মিনিংফুল ইন হিউম্যান লাইফ, অর্থাৎ মানব জীবনে হচ্ছে স্বপ্ন এবং হচ্ছে কি সত্য এবং সৌন্দর্য হচ্ছে খুব গভীরভাবে হচ্ছে যুক্ত, অ্যান্ড ইকুয়ালি মিনিংফুল, এবং হচ্ছে একই সাথে কি আমাদের জীবনের মিনিংফুল ইন লাইফ, জীবনের জন্য খুবই রিলেটেবল। ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে কি দেখো, হাউএভার টাইম অ্যান্ড ডেথ আল্টিমেটলি সাইলেন্স দেম, মানে হচ্ছে সময় এবং হচ্ছে মৃত্যু, সময়ের পরিক্রমায় হচ্ছে আমাদের এই জিনিসগুলোকে হচ্ছে সত্য এবং সৌন্দর্যকে কি করে দেয়? সাইলেন্স করে দেয়। যারা সত্যের জন্য কথা বলে সারা জীবন দিয়ে দিয়েছে, দেখা যায় একটা সময় এসে তারা কিন্তু মরে যায় বা তাদেরকে মারা যেতে হয়। তো ফলে কি হয়? তারা যখন মারা যায়, এই যে একটা সময়ের পরিক্রমায় ধরো একটা মানুষ সত্যের জন্য লড়াই করতেছে, সৌন্দর্যের জন্য লড়াই করতেছে। বাট একটা টাইমে এসে তাদেরকে হচ্ছে তাদের জীবনও কিন্তু চলে যায়। তাদেরকে কিন্তু মরে যেতে হয়। তো এই যে মরে যাওয়ার কারণে কি হয়? তাদের যে কথা বলার যে স্পিরিটটা ছিল সে ভোকালটা কিন্তু কমে যায়। মানে একজন মানুষ ধরো এতদিন ধরে সংগ্রাম করে আসতেছে বাট সে মারা গেছে। তাহলে কি হচ্ছে? তাহলে তার আ এই জিনিসটা সাইলেন্স হয়ে যাচ্ছে। কি? তার ভোকালটা থেমে যাচ্ছে, হ্যাঁ? তো এই জিনিসটাই। বলতেছে কি দেখো তো, টাইম অ্যান্ড ডেথ আল্টিমেটলি সাইলেন্স দেম অ্যাজ মোস্ট কভারস দেয়ার নেমস। এবার দেখো, তারপর বলছে কি দেখো, দাস দ্য পোয়েম হাইলাইট করে দ্য ইউনিটি অফ ট্রুথ, ইউনিটি অফ ট্রুথ, সত্যের অ্যান্ড বিউটি, মানে হচ্ছে এই পোয়েমটা হচ্ছে কি করে? হাইলাইট করে ইউনিটি অফ ট্রুথ অ্যান্ড বিউটি, সত্যের একতা যে, অ্যান্ড দ্য ইনএভিটেবিলিটি অফ ডেথ, মানে হচ্ছে একটা সময় মারা গিয়ে আমাদের হচ্ছে এই জিনিসগুলো স্থমিত হয়ে যায়। আমাদের যে সংগ্রাম সেই সংগ্রামটা হচ্ছে নিভে যায়। ওকে? আচ্ছা, এই যে এটা। এরপরে আমরা হচ্ছে যেটা পড়বো সেটা হচ্ছে এটার আ সেকেন্ড যে পোয়েমটা সেটা হচ্ছে আমার, দেখো সেকেন্ড যে পোয়েমটা সেটা হচ্ছে আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস, যেটা হচ্ছে জীবনানন্দ দাশ, সেটা একটা লেখা এবং এটা ইংলিশে হচ্ছে ট্রান্সলেট করা হয়েছে। এখানে বলা হচ্ছে দেখো, ইন দিস পোয়েম, এই পোয়েমের মধ্যে জীবনানন্দ দাশ এক্সপ্রেস করছে দ্য ডিপ লাভ ফর বেঙ্গল, বাংলার জন্য তার গভীর ভালোবাসা সে হচ্ছে এক্সপ্লেন করছে। হি সেইজ দ্যাট, তিনি বলেছেন, আফটার সিইং দ্য বিউটি অফ বেঙ্গল, বাংলার সৌন্দর্য দেখার পরে, হি ডাজ নট ওয়ান্ট টু সি, সে চায় না এনি আদার বিউটি ইন দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবীর অন্যান্য সৌন্দর্য দেখার তার দরকার নাই, কবি দরকার মনে করেন না।
দ্য পোয়েট ডেসক্রাইবস, কবি হচ্ছে বর্ণনা করেছেন, দ্য রিভার্স, নদী, ট্রিজ, বার্ডস অ্যান্ড গ্রিন ফিল্ডস অফ বেঙ্গলস ইন আ বিউটি ওয়ে। ওকে, বিউটিফুল ওয়ে, তার মানে হচ্ছে একটা সুন্দর ওয়েতে হচ্ছে আমাদের যে বাংলার বিষয়গুলো আছে, বাংলার হচ্ছে নদী, গাছপালা, পাখি এবং সবুজ ফিল্ড, এই জিনিসগুলো হচ্ছে খুব সুন্দরভাবে কবিতায় তুলে ধরছে। তারপরে দেখো, হি অলসো মেনশনস বেহুলা অ্যান্ড চাঁদ সদাগর টু শো দ্য ট্র্যাডিশন অফ বেঙ্গল, মানে হচ্ছে চাঁদ সদাগর এবং বেহুলাকে হচ্ছে কি করছে এখানে তিনি বাংলার যে ঐতিহ্য সেটাকে তুলে ধরার জন্য তাদেরও একটা রেফারেন্স নিয়ে আসছে। দ্য পোয়েম শোজ দ্যাট বেঙ্গল ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড ক্লোজ টু পয়েটস হার্ট। ওকে, তো কবির হৃদয়ের সাথে এটা হচ্ছে জড়িত, এই জিনিসটাই হচ্ছে এখানে কবি বোঝাতে চাইছে। ওকে, সো এরপর আমাদের যে পয়েমটা আছে সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ড্রিমস, খুবই ইম্পর্টেন্ট। সো এটার থিমটা আমরা একটু দেখার চেষ্টা করব। বলতেছে কি দেখো, দ্য পোয়েম ড্রিমস, ড্রিম দিয়ে আমাদের পয়েম হচ্ছে দুইটা, একটা হচ্ছে হোল্ড ফাস্ট টু ড্রিমস আর একটা হচ্ছে অল পিপল ড্রিম। আমরা এটা পড়তেছি হচ্ছে অল পিপল ড্রিমটা। ওকে, অল পিপল ড্রিম এটা লিখেছে হচ্ছে লরেন্স, আর আরেকটা পয়েম আছে ল্যাংস্টন, হোল্ড ফাস্ট টু ড্রিমস। ওকে, এটা এরপরে দেখো, দ্য পোয়েম ড্রিমস বাই ডি.এইচ. লরেন্স হাইলাইটস দ্য ডিফারেন্স বিটুইন অর্ডিনারি ড্রিম, সাধারণ যে স্বপ্ন, অ্যান্ড পারপাসফুল ড্রিমস, যেটা হচ্ছে উদ্দেশ্য নিয়ে যে স্বপ্ন দেখে, এই দুইটার মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্স নিয়ে হচ্ছে কবি এই পোয়েমের মধ্যে আলোচনা করছে। তারপর বলতেছে, দ্য পোয়েট সেজ দ্যাট, কবি বলেছেন, পিপল হু ড্রিমস অ্যাট নাইট, যারা হচ্ছে রাতের বেলা স্বপ্ন দেখে, অফেন ফরগেট দেয়ার ড্রিমস, তাদের ড্রিমসটা ভুলে যায়, তাদের স্বপ্নটা ভুলে যায়। রাতে আমরা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি সেটা অনেক সময় আমাদের মনে থাকে না, বা এই স্বপ্নের আলটিমেটলি কোনো অর্থ থাকে না। ওকে, ইন দ্য মর্নিং, তার মানে হচ্ছে ফরগেট দেয়ার ড্রিমস ইন দ্য মর্নিং, সকালে উঠে এটা হচ্ছে ভুলে যায়। অ্যাজ দে আর মিনিংলেস, যেহেতু এই স্বপ্নগুলো আর কোনো অর্থ নাই, কোনো মিনিং নেই, এই জন্য আমরা সকালে ঘুম থেকে উঠে এগুলো ভুলে যাই। বাট দোজ হু ড্রিমস ইন দ্য ডে টাইম, মানে হচ্ছে যারা হচ্ছে দিনের বেলা স্বপ্ন দেখে উইথ ওপেন আইস, ওপেন আইস বলতে হচ্ছে বোঝাচ্ছে যারা বাস্তবতা বুঝে সব কিছু জেনে আসলেই স্বপ্ন দেখতেছে। ধরো তুমি মেডিকেলে পড়ার স্বপ্ন দেখতেছো, ভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখতেছো, বা পাইলট হওয়ার স্বপ্ন দেখতেছো, এই যে এই জিনিসটা তুমি যে স্বপ্ন দেখতেছো, এই জিনিসটা বলতেছে ওপেন আইস, খোলা চোখে, আর ডিটারমাইন্ড অ্যান্ড প্র্যাকটিক্যাল, তারা হচ্ছে কি, তারা সংকল্পবদ্ধ এবং হচ্ছে প্র্যাকটিক্যাল বলতে হচ্ছে আসলেই তারা এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য কাজ করতেছে। তাহলে দে ওয়ার্ক হার্ড, তারা হচ্ছে কঠোর পরিশ্রম করে, টু টার্ন দেয়ার ড্রিমস, তাদের স্বপ্নটাকে হচ্ছে বাস্তবে পরিণত করার জন্য, ইনটু রিয়ালিটি। ওকে, দাস, এইভাবে দ্য পোয়েম এমফাসাইজেস, দাস দ্য পোয়েম এমফাসাইজেস দ্য ট্রু সাকসেস কাম টু দোজ, মানে হচ্ছে সত্যিকারের সফলতা তাদের কাছে আসে, হু অ্যাক্টিভলি পারসিউ দেয়ার ড্রিমস, যারা সত্যিকার অর্থে তাদের স্বপ্নটাকে হচ্ছে কি করে বাস্তবায়নের জন্য চেষ্টা করে, তাদের কাছেই স্বপ্নটা আসে। ওকে, সো এরপরে যেটা ড্রিমস বাই ল্যাংস্টন, এটা হচ্ছে আমার হোল্ড ফাস্ট টু ড্রিমস যেটাকে বলে, এটা হ্যাঁ, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তো এটার পয়েমটা একটু আমরা থিমটা আমরা দেখার চেষ্টা করব। অলরেডি কিন্তু আমাদের এই সবগুলা পয়েম আমরা একদম ধরে ধরে পড়াই দিছি, এখানে আমরা জাস্ট শুধুমাত্র থিমগুলো নিয়ে আলোচনা করতেছি। সো আমাদের আরেকটা ক্লাস আছে যেখানে আমরা সবগুলো পয়েম পড়ছি এবং সবগুলো পয়েম ধরে ধরে যেগুলো তোমার জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো, এবং সেই সাথে থিমও পড়ছি। ওকে, এবার দেখো, তো দ্য পোয়েম ড্রিমস বাই ল্যাংস্টন হিউগস এম্পাসাইজেস দ্য ইম্পর্টেন্স অফ, তার মানে এই কবিতার মধ্যে এম্পাসাইজেস আর গুরুত্ব দেওয়া হয়েছে দ্য ইম্পর্টেন্স অফ হোল্ডিং অন টু ড্রিমস ইন লাইফ, স্বপ্নকে আঁকড়ে ধরার, স্বপ্নকে আঁকড়ে ধরার যে গুরুত্ব, সেই গুরুত্বটা নিয়ে হচ্ছে কবি এখানে আলোচনা করছে। তারপর বলতেছে দ্য পোয়েট সাজেস্ট দ্যাট, কবি হচ্ছে এখানে সাজেস্ট করে, কি করে, উইদাউট ড্রিমস, স্বপ্ন ছাড়া লাইফ বিকামস হোপলেস, জীবন হচ্ছে আশাহীন হয়ে যায়। হোপলেস বলতে কি, আশাহীন। ওকে, লাইফ বিকামস হোপলেস, আশাহীন হয়ে যায়, অ্যান্ড মিনিংলেস, এবং হচ্ছে মিনিংলেস হয়ে যায়, কোনো অর্থহীন হয়ে যায়। লাইক এ ব্রোকেন উইংড বার্ড, যেটা হচ্ছে কি একটা ভাঙা পাখির মতো, সরি ডানা ভাঙা পাখির মতো, দ্যাট ক্যান নট ফ্লাই, যেটা হচ্ছে উঠতে পারে না। অর্থাৎ স্বপ্ন যদি আমাদের মরে যায়, আমরা হচ্ছে একটা পাখা ডানা ভাঙা পাখির মতো হয়ে যায়, যে পাখিটা আসলে উঠতে পারে না। ওকে,
তারপর হচ্ছে হি অলসো কম্পেয়ার্স, তিনিও কম্পেয়ার করছে এ ড্রিমলেস লাইফ, একটা একটা স্বপ্নহীন জীবনকে, টু এ ব্যারেন ফিল্ড, একটা হচ্ছে কিসের সাথে, ব্যারেন ফিল্ড, ব্যারেন ফিল্ড মানে হচ্ছে মরুভূমির সাথে। ওকে, অর্থাৎ একটা হচ্ছে যেসব জমিতে আসলে কোনো ফসল জমে না, ঠিক আছে, কভার্ড উইথ স্নো, মানে হচ্ছে এমন একটা জায়গার সাথে যেখানে হচ্ছে আসলে স্নো দিয়ে, তুষার দিয়ে হচ্ছে ভরে গেছে, ঠিক আছে। থ্রো থ্রো দিস ইমেজেস, এই সিনারিগুলোর মধ্যে দ্য পোয়েট শোস, কবি দেখিয়েছেন দ্যাট ড্রিমস গিভ লাইফ পারপাস, আমাদের সব জীবনের উদ্দেশ্যটা কে দেখায়, স্বপ্ন দেখায়। ওকে, হোপ, আশা এন্ড ভাইটালিটি, এবং এটা গুরুত্ব। দেয়ারফর ওয়ান মাস্ট অলওয়েজ, একজন অবশ্যই হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরা উচিত, টু লিভ এ মিনিংফুল লাইফ, একটা হচ্ছে মিনিংফুল লাইফ লিড করার জন্য স্বপ্নকে আঁকড়ে ধরতে হবে। ওকে, তারপরে দেখো ভাইয়া, দুস উইন্টার সানডেজ, এখন এই পোয়েমটা আমরা পড়বো এবং এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, এটাও আমাদের এটা কিন্তু এখানে আমাদের বাবার যে আত্মত্যাগ সন্তানের জন্য, ফ্যামিলির জন্য, সেই জিনিসটা হচ্ছে আমরা দেখবো। ওকে, সো এটা তাহলে এটা কত, এটা হচ্ছে ইউনিট 8 লেসন 2। দেখো এখানে কি বলছে, দ্য পোয়েম দোজ উইন্টার সানডেজ বাই রবার্ট হাইডেন হাইলাইটস এ ফাদার্স, হাইলাইট করছে এ ফাদার্স সাইলেন্ট লাভ, বাবার হচ্ছে যে নীরব ভালোবাসা, তারা যে নীরবে নিভৃতে আমাদেরকে ভালোবাসেন সেই জিনিসটা, অ্যান্ড স্যাক্রিফাইসেস, এবং তাদের যে ত্যাগ, ফর হিজ ফ্যামিলি, তার ফ্যামিলির জন্য যে ত্যাগ, এই জিনিসটা হচ্ছে একটা বাবারা আমাদের প্রতি যে নীরব ভালোবাসা দেখান এবং ফ্যামিলির জন্য যে ত্যাগ, সেই বিষয়গুলো হচ্ছে এই পোয়েমের মধ্যে দেখানো হয়েছে। দ্য ফাদার ওয়ার্কস হার্ড, বাবা হচ্ছে কি করে, ওয়ার্কস হার্ড, কঠোর পরিশ্রম করে, ওয়েকস আপ আর্লি, সকালে ঘুম থেকে ওঠে, ইভেন অন সানডেজ, টু এমনকি রবিবারেও, ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে, হ্যাঁ, ওই কান্ট্রিগুলোতে হচ্ছে ছুটির দিন হচ্ছে রবিবার, তো আমাদের দেশে শুক্রবার, ঠিক আছে। তো বলতেছে তাহলে ওয়েক আপ ইভেন অন সানডেজ, মানে রবিবারেও বাবা হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, টু কিপ দ্য হাউস ওয়ার্ম, মানে হচ্ছে বাসাকে হচ্ছে ঘরকে গরম করার জন্য খুব ঠান্ডার মধ্যে খুব তাড়াতাড়ি উঠে যায়, একদম সকালবেলা উঠে যায়। ইয়েট হি রিসিভস, যদিও এমনকি সে কখনো হচ্ছে রিসিভস নো গ্র্যাটিটিউড, কারো কাছ থেকে কোনো ধরনের কি পায় নাই, কৃতজ্ঞতা পায় নাই। ওকে, এবার দেখো, দ্য স্পিকার লেটার, পরবর্তীতে রিয়েলাইজেস দ্যাট, বুঝতে পারলো, হি ফেল টু আন্ডারস্ট্যান্ড, সে হচ্ছে ফেল করছে আন্ডারস্ট্যান্ড, বুঝতে, হিজ ফাদার্স ডিপ অ্যান্ড সেলফলেস লাইফ লাভ, তার বাবার যে গভীর এবং হচ্ছে স্বার্থহীন ভালোবাসা, সেই ভালোবাসাটা হচ্ছে সে পরে অনুভব করতে পারছে। তারপরে বলতেছে থ্রু দিস রিফ্লেকশন, এই রিফ্লেকশনের মাধ্যমে দ্য পয়েট শোজ দ্যাট, পয়েট দেখায়, ট্রু লাভ ইজ অফেন, মাঝে মাঝে সত্যিকারের ভালোবাসা, এক্সপ্রেসড থ্রু অ্যাকশনস, মানে হচ্ছে অ্যাকশনের মধ্যে দিয়ে, কাজকর্মের মধ্যে দিয়ে হচ্ছে ভালোবাসা প্রকাশ পায়, রেদার দেন ওয়ার্ডস, বলার চেয়ে আমাদের কাজের মাধ্যমে অনেক সময় ভালোবাসাটা বেশি প্রকাশ পায়। তারপর হচ্ছে দাস দ্য পোয়েম এম্পাসাইজেস, এভাবে পোয়েমটা এম্পাসাইজ করে প্যারেন্ট প্যারেন্টাল স্যাক্রিফাইসেস অ্যান্ড আনরিকগনাইজড এফেকশন, বাবা মারা আমাদের জন্য যে ভালোবাসাটা দেন, আমাদের জন্য যে কষ্টটা করেন, এটা আমরা কখনো আসলে রিকগনাইজ করতে পারি না, বাট আমরা তারা আমাদের জন্য অনেক কষ্ট করেন, অনেক সংগ্রাম করেন, ঠিক আছে, অনেক বেশি স্যাক্রিফাইস করেন। ওকে, সো এরপরে আমরা যে পয়েমটা পড়বো সেটা হচ্ছে আমার হাউ ডু আই লাভ দি, যেটা হচ্ছে এলিজাবেথের একটা লেখা তার হাজব্যান্ডকে উদ্দেশ্য করে। সো এটার থিমটা আমরা পড়বো। দেখো, দ্য পোয়েম হাউ ডু আই লাভ দি expresses the poet's deep love and deep and deep and true love for her beloved, তার যে তিনি যাকে ভালোবাসেন তার প্রতি যে তার গভীর এবং হচ্ছে সত্যিকারের ভালোবাসা, সেই জিনিসটা হচ্ছে এখানে প্রকাশ পাইছে। হি এক্সপ্লেইনস দ্যাট, তিনি এক্সপ্লেন করছেন কি হার লাভ ইজ লিমিটলেস, তার ভালোবাসা হচ্ছে সীমাহীন, হ্যাঁ, কামস ফ্রম দ্য ডেপথ অফ হার সোল, যেটা হচ্ছে তার একদম সোল থেকে আসছে, একদম ভেতর থেকে আসছে। হ্যাঁ, বলতেছে কি দেখো, হার লাভ ইজ পিওর, তার ভালোবাসাটা হচ্ছে একদম নির্ভেজাল, অনেস্ট, সৎ, পার্ট অফ হার এভরিডেস লাইফ, তার ভালোবাসাটা হচ্ছে তার মানে প্রত্যেক দিন তার জন্য গুরুত্বপূর্ণ, মানে হচ্ছে তার মানে তার জীবনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ, প্রতিটি মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট এই ভালোবাসাটা, এটাই বলতেছে। তারপর কি বলতেছে ভাইয়া দেখো, বলতেছে শি লাভস উইথ স্ট্রং ইমোশন, তিনি হচ্ছে
তার মানে সমস্ত কিছুর আবেগ, বিশ্বাস এবং হচ্ছে আন্তরিকতা সবকিছু দিয়ে হচ্ছে তিনি কি করেন? ভালোবাসেন। ফাইনালি she says that তিনি বলেন যে her love is eternal. eternal বলতে কি বোঝায়? তার ভালোবাসা হচ্ছে অমর, will continue even after death. এমনকি হচ্ছে মৃত্যুর পরেও হচ্ছে কি তাদের ভালোবাসাটা হচ্ছে থাকবে। ওকে? চিরকাল তাদের ভালোবাসাটা থাকবে। ওকে? ক্লিয়ার? আচ্ছা। এরপরে আমরা যে পয়েন্টটা পড়ব ফ্রম সেপ্টেম্বর 1, 1939 এটার থিমটা একটু পড়ার চেষ্টা করব। পোয়েম অলরেডি আমরা আলোচনা করছি আমাদের যে আলাদা একটা ক্লাসে পোয়েম থিম সবগুলো একদম যতগুলো ইম্পর্টেন্ট পোয়েম আছে সবগুলো আমরা পড়ে দিছি। সো এই ক্লাসটা করলে আই হোপ তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। এবার দেখো বলছে কি দেখো দ্য পোয়েম সেপ্টেম্বর 1, 1939 বাই D.W.H. অরেন এক্সপ্রেসেস এখানে এক্সপ্রেস করা হয়েছে দ্য ফিয়ার ভয় আনসার্টেনটি মানে হচ্ছে কি অনিশ্চয়তা অ্যান্ড মোরাল ক্রাইসিস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড মানে হচ্ছে নৈতিক যে অবক্ষয় সে জিনিসটা অফ মডার্ন ওয়ার্ল্ড এট দ্য আউটব্রেক অফ দ্য World War II মানে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে যে মানুষের মধ্যে যে ভয় তারপরে হচ্ছে তোমার অনিশ্চয়তা এবং হচ্ছে যে নৈতিকতার যে অবক্ষয় সে জিনিসটা নিয়ে হচ্ছে কবি এখানে আলোচনা করছে। দ্য poet feels anxious কি হচ্ছে চিন্তিত অনুভব করছে as hopes and honesty fade away in a dishonest decade একটা হচ্ছে অসৎ যে 1930 থেকে 1940-এর এই দশকটাকে তিনি হচ্ছে একটা অসৎ দশক হিসেবে উল্লেখ করছেন। ওকে ওয়েভস অফ অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার মানে হচ্ছে রাগ এবং হচ্ছে ভয়ের যে ঢেউ সেটা হচ্ছে কি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ডিপলি এফেক্ট পিপলস প্রাইভেট লিভস মানে হচ্ছে কি যেটা মানুষের যে ব্যক্তিগত জীবন সেই ব্যক্তিগত জীবনকে হচ্ছে কি করছে অনেক বেশি আঘাতপ্রাপ্ত করছে অথবা হচ্ছে এটাকে ব্যক্তিগত জীবনে আঘাত হানছে। ওকে দ্য অ্যাটমসফিয়ার ইজ ফিল্ড উইথ দ্য শ্যাডো অফ ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন মানে হচ্ছে একদম চারপাশে ঠিক আছে চারদিকে হচ্ছে মৃত্যু এবং হচ্ছে ধ্বংসের ছায়া বিরাজ করতেছে। এরপর দেখো ভাইয়া বলতেছে কি thus the poem highlights the anxiety despair and tragic consequences of war এভাবে হচ্ছে এই পয়েমটা কি করেছে যুদ্ধের ভয়াবহতা হতাশা এবং মানব জীবনের যে সংকট সেই সংকটগুলো হচ্ছে প্রকাশ পাইছে। ওকে এরপর হচ্ছে দ্য ঘোস্ট অফ টম জোয়াত এই পয়েমটা আমরা পড়বো যেটা হচ্ছে ইউনিট 11 লেসন 3 এর এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েম। সো এটার যে থিম সেটা আমরা বুঝবো। ওকে দ্য পোয়েম দ্য ঘোস্ট অফ টম জোয়াত হাইলাইটস দ্য স্পিরিট অফ প্রোটেস্ট মানে হচ্ছে প্রোটেস্ট করা হ্যাঁ আন্দোলন প্রতিবাদ করার যে স্পিরিট জাস্টিস অ্যান্ড সোশ্যাল স্ট্রাগল মানে কি এই কবিতায় কবি প্রতিবাদ ন্যায় বিচার সামাজিক সংগ্রামের চেতনা তুলে ধরেছেন। ঠিক আছে তারপর কি বলছে টম জোয়াত প্রমিসেস হিজ মাদার সে তার মাকে হচ্ছে প্রমিস করছে দ্যাট হি উইল বি প্রেজেন্ট সে হচ্ছে প্রেজেন্ট থাকবে উপস্থিত থাকবে হোয়ার এভার যেখানে দেয়ার ইজ ইনজাস্টিস যেখানে অবিচার থাকবে হাঙ্গার ক্ষুধা থাকবে ভায়োলেন্স মানে কি নৃশংসতা থাকবে অ্যান্ড দ্য ফাইট ফর ফ্রিডম যেখানে হচ্ছে মুক্তির জন্য হ্যাঁ স্বাধীনতার জন্য হচ্ছে সংগ্রাম থাকবে সেখানে সে থাকবে। হি রিপ্রেজেন্টস তিনি হচ্ছে রিপ্রেজেন্ট করছে দ্য ভয়েস অফ দ্য অপ্রেসড পিপল মানে হচ্ছে যাদেরকে হচ্ছে যে নিপীড়িত মানুষের ভয়েসটাকে হচ্ছে তিনি রিপ্রেজেন্ট করছে হু স্ট্রাগল যারা হচ্ছে স্ট্রাগল করে ফর এ ডিসেন্ট জব যারা হচ্ছে একটা ডিসেন্ট জব একটা ভালো চাকরির জন্য হচ্ছে স্ট্রাগল করে ইকুয়াল রাইটস সমান অধিকারের জন্য অ্যান্ড ডিগনিটি এবং হচ্ছে মর্যাদার জন্য যারা সংগ্রাম করে তাদের একটা ভয়েস হিসেবে হচ্ছে এখানে কি করছে রিপ্রেজেন্ট করছে। দ্য পোয়েম সাজেস্ট এই পোয়েমটা আমাদেরকে কি দেয় সাজেস্ট দেয় দ্য স্পিরিট অফ রেসিস্টেন্স নেভার ডাইস মানে হচ্ছে এই যে প্রতিরোধের যে স্পিরিট যে যে মানে যে জোশ সে জোশটা হচ্ছে নেভার ডাইস কখনো মরে না অ্যান্ড কন্টিনিউস টু লিভ অ্যামাং দোজ এবং হচ্ছে তাদের কাছে হচ্ছে এই জিনিসটা হচ্ছে চলতে থাকে হু ফাইট এগেনস্ট অপারেশন যারা হচ্ছে এই নিপীড়নের বিরুদ্ধে কথা বলে তাদের মধ্যে হচ্ছে এটা সঞ্চালিত হতে থাকে চলতে থাকে। হ্যাঁ দাস ইট এম্পাসাইজেস এই পয়েন্টটা হচ্ছে এম্পাসাইজ করে সোশ্যাল জাস্টিস সামাজিক যে জাস্টিস সেই জাস্টিসটা অ্যান্ড দ্য অনগোয়িং স্ট্রাগল ফর হিউম্যান রাইটস মানে হচ্ছে একটা হিউম্যান রাইটসের জন্য একটা কি এটা একটা অনগোয়িং স্ট্রাগল। ওকে সো এরপরে আমরা যে পয়েমটা পড়বো সেটা হচ্ছে আর একটু মানে আমাদের জাস্ট দুইটা পয়েম আছে খুব সম্ভবত
দেখো পিস, এটার পয়েমটা থিমটা পড়বো, তারপরে আমাদের আছে হচ্ছে ব্লোইং ইন দ্য ওয়াইন্ড লাস্ট ওয়ান, অ্যান্ড এটা পড়বো এখন। ওকে, এটার থিমটা একটু পড়বো। দেখো বলছে দ্য পোয়েম পিস বাই জর্জ হার্বার্ট এক্সপ্রেসেস দ্যাট ট্রু পিস ক্যান নট বি ফাউন্ড। সত্যিকারের পিস হচ্ছে খুঁজে পাওয়া যায়, ক্যান নট বি ফাউন্ড ইন এটার্নাল বিউটি অর ওয়ার্ল্ডলি থিংস। বলতেছে কি দেখো, এই কবিতায় হচ্ছে প্রকৃত শান্তি বাহ্যিক জগতে বা প্রকৃতির সৌন্দর্যে পাওয়া যায় না। প্রকৃতির সৌন্দর্যে প্রকৃত কি শান্তি পাওয়া যায় না, কোথায় পাওয়া যায়? দ্য পোয়েট সার্চেস ফর পিস ইন নেচার। কবি হচ্ছে প্রকৃতিতে শান্তি খুঁজছে, কেভস গুহার মধ্যে, রেইনবোস রংধনুতে, অ্যান্ড ফ্লাওয়ার্স, বাট ফেলস টু ফাইন্ড ইট দেয়ার। বাট সেখানে হচ্ছে তিনি এটা খুঁজে পায়নি, শান্তি খুঁজে পায়নি। ফাইনালি হি লার্নস ফ্রম এ ওয়াইস অ্যান্ড ওল্ড ম্যান। তিনি হচ্ছে একজন বৃদ্ধ এবং হচ্ছে কি জ্ঞানী মানুষের কাছ থেকে জানতে পারে রিয়েল পিস, সত্যিকারের হচ্ছে শান্তি, কামস ফ্রম আসে স্পিরিচুয়াল ফেথ মানে হচ্ছে কি আত্মিক বিশ্বাস বা আধ্যাত্মিক বিশ্বাস থেকে, অ্যান্ড ফ্রিডম ফ্রম সিন। ওকে, আচ্ছা, তার মানে হচ্ছে কি ভাইয়া, এবং আমাদের পাপ থেকে মুক্ত থাকার মাধ্যমে হচ্ছে আমরা আসলে প্রকৃত শান্তি পাই। দেখো এই যে এখানে দেখো খুব সুন্দর করে বলছে, শান্তি আসে আধ্যাত্মিক বিশ্বাস এবং হচ্ছে পাপ থেকে মুক্তি থাকার মাধ্যমে বা মুক্তির মাধ্যমে। দ্য সিম্বল অফ হুইট অ্যান্ড ব্রেড সাজেস্ট দ্যাট দ্য টিচিং অফ ক্রিস্ট অ্যান্ড ইনার পিউরিটি। বলছে কি দেখো, গম এবং রুটির প্রতীক দ্বারা খ্রিস্টের শিক্ষা এবং হচ্ছে অন্তরের পবিত্রতার কথা বোঝানো হয়েছে। এই পয়েমের মধ্যে এখন আলোচনা করা হয়েছে। দাস দ্য পোয়েম এম্পাসাইজেস, এই পয়েমটা এম্পাসাইজ করে দ্য জেনুইন পিস ইজ অ্যাচিভড। সত্যিকারের শান্তি হচ্ছে অর্জিত হয় থ্রু স্পিরিচুয়াল ডিভোশন অ্যান্ড মোরাল লাইফ, যেটা হচ্ছে কি আধ্যাত্মিক জীবন এবং নৈতিকতার মাধ্যমে হচ্ছে আমরা প্রকৃত শান্তি লাভের বার্তা আমাদেরকে দেয়। ওকে, সো লাস্ট ওয়ান সেটা হচ্ছে আমাদের ব্লোয়িং ইন দ্য ওয়াইন্ড। এই পয়েমের থিমটা একটু আমরা দেখব, সেটা হচ্ছে দ্য পোয়েম ব্লোয়িং ইন দ্য ওয়াইন্ড বব ডাইলান ইজ অ্যাবাউট পিস, ফ্রিডম অ্যান্ড হিউম্যান রাইটস সম্পর্কে আলোচনা করছে। দ্য পোয়েট আস্কস several simple but important questions about war, injustice, human sufferings. ওকে, এগুলা নিয়ে হচ্ছে কবি কি করছে, মানুষ কথা বলছে। ওকে, অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। এবার দেখো, হি ওয়ান্টস, তিনি চাই পিপল টু থিঙ্ক, মানুষ হচ্ছে ভাবুক, অ্যাবাউট দ্য প্রবলেমস ইন সোসাইটি, সমাজের মধ্যে আমাদের যে প্রবলেম, মানুষের সমস্যা, এই জিনিসগুলো নিয়ে আসলে মানুষ ভাবুক, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এবং বুঝুক দ্য পেইন অফ আদার্স, অন্যজনের যে ব্যথা, অন্যজনের যে পেইন, সেই জিনিসটা আমরা বুঝতে পারি। আমরা যেন অন্যের সমস্যা নিয়ে কথা বলি, আমরা যেন অন্যের সমস্যা নিয়ে একটু চিন্তা করি, এই জিনিসটাই কবি এখানে বলছে। তারপর বলতেছে কি দেখো, দ্য লাইন দ্য আনসার ইজ ব্লোয়িং ইন দ্য ওয়াইন্ড, বলতেছে এটার উত্তর হচ্ছে আমাদের চারপাশেই আছে। ঠিক আছে, দেখো এই যে ব্লোয়িং ইন দ্য ওয়াইন্ড, এটার মানে হচ্ছে দ্য আনসার ইজ অলরেডি অ্যারাউন্ড আস, মানে এটার অর্থটা হচ্ছে আমাদের চারপাশেই আছে, বাট পিপল ডু নট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাম, মানে কিন্তু মানুষ হচ্ছে এটা বোঝার চেষ্টা করে না। Therefore, the poem is a strong message. এই পোয়েমটার মাধ্যমে আমরা একটা স্ট্রং মেসেজ পাই এগেইনস্ট ওয়ার সম্পর্কে, যুদ্ধ সম্পর্কে, সাপোর্ট পিস, শান্তিকে সাপোর্ট করে যেটা, অ্যান্ড জাস্টিস, এবং হচ্ছে ন্যায় বিচার, অ্যান্ড ইকুয়ালিটি, এবং হচ্ছে সমতা। এই জিনিসগুলো নিয়ে হচ্ছে একটা শক্তিশালী বার্তা দেয়। ওকে, সো এভাবে যদি আমরা হচ্ছে থিমগুলো লিখতে পারি, আমাদের যেহেতু সবগুলো পোয়েম আমরা অলরেডি শেষ করছি আগে, এবং তোমরা জাস্ট যেটা করবা, সেই আমাদের ক্লাসে ইউটিউব চ্যানেলে যাবে, একটা ক্লাসে সব পোয়েম শেষ। ঠিক আছে, এই 2 ঘন্টার একটা ক্লাস, ওই 2 ঘন্টার ক্লাসের মধ্যে আমরা হচ্ছে সবগুলো পোয়েম এখানে শেষ করে দিছি। সো যাও, জাস্ট গো টু দ্য চ্যানেল অ্যান্ড এই ক্লাসটা করে ফেলো। ইনশাল্লাহ আই হোপ যে তোমার পোয়েমের একটা ফুল প্রিপারেশন ইনশাল্লাহ এখান থেকে তুমি